আরেকজনের উপর দায়িত্ব চাপানোর চেষ্টা করেছেন, অমুকে আসলে আমরা আসবো, এই ধরনের একটা ব্যাপার তারা বিভিন্ন সময় বলছেন। একদম সত্য। আমারও এখানকার অভিজ্ঞতা হচ্ছে যে তারা যে পরিমাণ তৎপর হতে পারতেন, যখন থেকে হতে পারতেন, যেভাবে হতে পারতেন, সেটা হয় নাই। তার মানে হচ্ছে এই ঘটনাটা তারা ঘটতে দিতে চেয়েছেন অথবা গা করেন নাই। কেন হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো ঘটনাটা, আচ্ছা আমরা একটু পিছনে যাই। হাদির মৃত্যু, হাদির হত্যাকাণ্ড। হাদি বাংলাদেশে 15 বছর ধরে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, তার জনস্বার্থ বিরোধী রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভিন্ন মত দমন করবার জন্যে, ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদেরকে দমন করবার জন্য যে রাজনীতিটা করে যাচ্ছিল 15 বছর ধরে, এই সংগ্রাম থেকে থেকে কখনো ছোট, কখনো মাঝারি, কখনো বড় আকারে, এই আন্দোলনের শেষ পর্যায়ে যখন ছাত্র গণ উৎসাহ, শিক্ষার্থী গণ অভ্যুত্থানের ব্যবস্থা হয়, সেইখানে এই হাদি ঢাকা শহরের বিশেষত যাত্রাবাড়ি অঞ্চলে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। হাদির কিছু কিছু বক্তৃতা আমি শুনেছি, কিছু কিছু ইউটিউবের মাধ্যমে দেখেছি। ওনার রাজনীতির সঙ্গে আমার একমত হবার কোনো কারণ নাই, কারণ রাজনীতি প্রধানত দক্ষিণপন্থী। এখানে একটা মুসলিম রাষ্ট্র, কিংবা আমি যদি বুঝে থাকি ঠিক মতন, একটা ইসলাম, একটা ধর্মবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করাই তার অঙ্গীকার ছিল। কিন্তু তার সঙ্গে অপরাপর ধর্মান্ধ অথবা ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলির মধ্যে পার্থক্য ছিল এই যে, এর আলাপ আচরণে, কথায় বার্তায় তাকে আমার কখনো মুনাফিক মনে হয় নাই। উনি মনে করেছেন এই দেশের জন্য, এই তার যে চিন্তা, এটা মঙ্গলের। তার দেশপ্রেমকে আমি এক মুহূর্তের জন্য প্রশ্ন করব না। পৃথিবীর যে কোনো চিন্তাশীল মানুষ, দুটো মানুষের মধ্যে একমত হওয়া সম্ভব নয়, কিন্তু দুটো, চারটা, 10টা মানুষ একই উদ্দেশ্যে ভিন্ন পন্থা অবলম্বন করে অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করতে পারে। বলে হাদি যে এই দেশটাকে ভালোবাসতেন এবং এই দেশের মঙ্গলের জন্য উনি জীবন পর্যন্ত যে বিসর্জন দিতে পারেন, উনি মৃত্যুর আগেই এটা বলেছেন। তার আচার আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে আমি কোনো দ্বিচারিতার লক্ষণ দেখি নাই। এই লোকটাকে আমি সেই কারণে রেসপেক্ট করি, ভবিষ্যতেও করব। প্রশ্ন হচ্ছে তার বিশ্বাস কি ছিল, এবং তার মৃত্যুকে কেন্দ্র করে যারা এই তাণ্ডব সারা দেশে তৈরি করছে, তারা কারা এবং তারা কি চায়। আপনি লক্ষ্য করুন, এই প্রথম আলো ডেইলি স্টার আগেও আক্রান্ত হয়েছে। প্রথমবার আক্রমণের পরে হাদি প্রকাশ্যে বক্তৃতা করেছেন, যেগুলো এখন আপনি ইউটিউবে গুলো খুঁজে পাবেন, যে প্রথম আলো ডেইলি স্টার তার রাজনীতি করে, তোমাদের পছন্দ না হলে আরো 10টা প্রথম আলো তোমরা তোমাদের মতো করে তৈরি করো, ওইখানে সহিংসতা করছো কেন? এইটা হচ্ছে হাদির মেসেজ। কিন্তু হাদির রক্তের উপর দাঁড়িয়ে তারা কিন্তু ঠিক হাদি যা চেয়েছেন তার উল্টো কাজটা করেছে। এগেইন এই রক্তের উপর দাঁড়িয়ে আরেকটা গোষ্ঠী এখন কি করছে, উনি নিজেও মনে করেছিলেন বাংলাদেশে এই মুহূর্তে যে রকম রাজনৈতিক শাসন ব্যবস্থা জারি আছে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে মন্ত্রিসভা কাজ করছে, সেইটা যে যথেষ্ট নয়, তার জন্য একটা নির্বাচনিক একটা উৎক্রমণ প্রয়োজন, ট্রানজিশনটা দরকার, নির্বাচনটা অত্যন্ত জরুরি মনে করেছেন বলেই তিনি নিজেও নির্বাচনের ডেইলি স্টারের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে তাকে ভেঙে ফেলার যে অবস্থান, এটি কি শুধু ডেইলি স্টারের সাংবাদিকতার যে ট্রেন্ড, অথবা তারা একটা সংবাদ মাধ্যম হিসেবে যে ভূমিকা পালন করছে সেটাই কি শুধু কারণ, নাকি তারা সংবাদ মাধ্যমের বা একটা সংবাদপত্রের অন্তরালে ডিপ স্টেটকে নিয়ন্ত্রণ করছে বাইরের এজেন্সিগুলোর দ্বারা, সেইটা তার কারণ? এটা যদি শুধু সংবাদপত্রের যে লেখা বা একটি সংবাদপত্রের যে
একটা ট্রেন্ড থাকে যে কোনো একটা বিশেষ ঘরানাকে সাপোর্ট করা, তার মধ্যে সীমাবদ্ধ। যদি দ্বিতীয় অংশটা হয় যে ডিপ স্টেটকে নিয়ন্ত্রণ করার জন্য সংবাদপত্রটাকে একটা মিডিয়াম হিসেবে ইউজ করা হচ্ছে, এবং সেই কাজটি করে তারা বাংলাদেশকে অকার্যকর এবং ফ্যাসিজমকে টেকায় রাখার বা সমাজকে এলোমেলো করে ফেলার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছে, দেন এটা কি করা উচিত? নুরুল কবিরকে এই প্রশ্নটি করা প্রয়োজন। নুরুল কবির এটা ভালো বলতে পারবেন। হয়ে ছাড়া, অর্থাৎ আবারও আমি বারবার যে জামাত ইসলামীকে মুনাফেক বলি, আরেকবার তারা সর্বশেষ পরশুদিন এই মুনাফিকই প্রমাণ করছে। লক্ষ্য করুন, জামাত ইসলাম থেকে যদি যারা ইসলাম পরায়ণ, ধর্ম পরায়ণ মানুষ, তারা যদি এটা না বোঝে যে ইসলামের এইখানকার যে শান্তির ধর্ম হিসেবে জালেমের জুলুমের বিরুদ্ধে বিকশিত হওয়া ইসলামকে যদি এইখানে তারা একটা জনস্বার্থ পরায়ণ ধর্ম হিসেবে রক্ষা করতে চান, তাহলে জামাত ইসলামের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। কেন? I learned that ChatGPT works best with এটা না বোঝে যে ইসলামের এইখানকার যে শান্তির ধর্ম হিসেবে জালেমের জুলুমের বিরুদ্ধে বিকশিত হওয়া ইসলামকে যদি এইখানে তারা একটা জনস্বার্থ পরায়ণ ধর্ম হিসেবে রক্ষা করতে চান, তাহলে জামাত ইসলামের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। কেন? আপনি লক্ষ্য করুন যে ইতিমধ্যে অন্তত 10টা ক্যান্ডিডেট কমপক্ষে বা তার ক্যান্ডিডেটের পক্ষে তার প্রচারক বুদ্ধিজীবীরা ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার, জামাত ইসলামীকে ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার ব্যাপারটাকে সম্পৃক্ত করেছে। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে পরিষ্কার করে কোনো ঘোষণা দেয় নাই। আমরা কোনো আলেম সমাজের লোক না, কিন্তু এই সমাজে আমরা বড় হয়েছি, ইসলাম ধর্মের ভেতরে আমরা আমাদের বিকাশ ঘটেছে। শিরকি গুনাহ, কবিরা গুনাহ, এই শব্দগুলো আপনারা শুনেছেন। আপনি যখন মানে যে কেউ যখন বলে অমুককে ভোট দিলে ভেস্তে যাবে আর না দিলে দোজখে যাবে, অর্থাৎ ইসলাম অথবা যে কোনো ধর্ম বলে এইগুলি নির্ধারণ করবার ঐশী অধিকার হচ্ছে স্রষ্টার। সেইটা যদি আপনি সিদ্ধান্ত দেন যে শিরকি গুনাহ, শিরকি গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, কবিরা মানে অনেক বড়, এইটা জেনে শুনে তারা এই গুনাহ করছে কেবলমাত্র এই জগতে রাষ্ট্র ক্ষমতা দখল করবার লোভ থেকে। এই যে রাজনৈতিক দল, সুতরাং যে আপনি যে বললেন যে একদিকে তারা নিন্দা করছে, এটাতে আপনি অভিভূত, মুগ্ধ কিংবা নিশ্চিন্ত হবার কোনো কারণ খুঁজে পাবেন না। কারণ একদিকে একরকম কথা বলে, আরেকদিকে অন্যরকম কথা বলে, এটা তারা নতুন না। এই 1941 সালে জন্ম হয় জামাত ইসলামী হিন্দ, ওই সময় যখন হয়েছিল, পাকিস্তান যখন তৈরি হয়, এই অঞ্চলের বাংলার পূর্বাঞ্চলের মানুষের যখন পাকিস্তান আন্দোলন করছে, কিংবা পাঞ্জাবের কিছু কিছু অংশে যখন পাকিস্তান আন্দোলন করছে, তখন তাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানকে একটা তৈরি হলে একটা নরক তৈরি হবে বলে মন্তব্য করেছিলেন। আবার তিনি যখন ভারত থেকে বাধ্য হয়ে পাকিস্তানে চলে যেতে বাধ্য হলেন 47 সালের পরে, সেই পাকিস্তানকে বেহেশত হিসেবে তিনি ছোটখাটো বেহেশত হিসেবে তিনি চিহ্নিত করেছেন। ফলে তাদের এই দলের মুনাফিকই হচ্ছে তার বিকাশের ইতিহাসের অংশ। চন্দ্র দাস তাকে যে প্রক্রিয়ায় নৃশংসভাবে হত্যা করে তার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেটা খালি চোখে দেখাটাও খুব কঠিন। এর পাশাপাশি আয়েশা নামে 7 বছরের সন্তান এক বিএনপি নেতার তাদের বাসায় তালা লাগিয়ে রাতের বেলা তারা ঘুমন্ত থাকা অবস্থায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই আয়েশার মৃত্যু হয়েছে সেখানে অগ্নিদগ্ধ হয়ে। এই ঘটনাগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র দেখেন আপনি? প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার ব্যাপার আছে। এই ব্যাপারে ডেইলি স্টারও আগুন লাগাতে দেখলাম আমরা, এবং সেইখানে যে স্লোগান হয়েছে, যারা ওখানে উপস্থিত ছিলেন বলে ওইখানে লোকেরা
আমাকে পরে রিপোর্ট করেছে এগুলি সরকারের দায়িত্ব খুঁজে বের করা। ছাত্র শিবিরের লোক দেখেছে, হিজবুত তাহরিরের লোক দেখেছে, চেনা মুখ যারা বিশ্ববিদ্যালয়ের দিকে অপারেট করে তাদেরকে সেখানে দেখা গেছে। এই যে ঘর বন্ধ করে পুড়িয়ে দেওয়ার যে প্র্যাকটিস, এটার সঙ্গে তো তার মিল আছে। আর ধর্মকে ব্যবহার করে একদিকে যেমন তারা ভোট চাওয়ার দিকে চেষ্টা করছে, অন্যদিকে ওটা কারা এই স্লোগান দিল সেটা আমরা জানি না। আপনি চিন্তা করলে গা শিউরে ওঠে, এর যারাই করুক না করে কি পরিমাণ নৃশংস একটা মানুষকে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে, অপবাদ বলছে এই কারণে যেইভাবে ধর্ম অবমাননা করে তার স্টেটাস দিয়েছে বলে দাবি করা হয়েছে। ওই পরিবার এতই গরিব যে তাদের কোনো অ্যান্ড্রয়েড ফোন, আইফোন তো দূরে থাক, তাদের কোনো ব্যবস্থা নাই। ওই ছেলেটি একটা বাটন ফোন চালাতো, সেইখান দিয়ে ওই রকম কিছু করবার কোনো ইন্টারনেট ব্যবহার করবার বা ইউটিউবে করবার কোনো ব্যবস্থা নাই। তাকে প্রথমে এতগুলি মানুষের সামনে তাকে পিটিয়ে হত্যা করা হলো। হত্যা করার পর নির্মম নৃশংসভাবে তাকে গাছের উপরে তুলে আগুন দিয়ে বীভৎসভাবে পুড়িয়ে দেওয়া হলো, এবং সেখানে কোনো পুলিশের উপস্থিতি আমরা দেখলাম না। অর্থাৎ সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী সময় মতো হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছে অথবা তারা করতে চায়নি, এইটার জবাব এই সরকারকে দিতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সরকারকে বিদায় করবার জন্য এই দেশে অনেক মানুষকে, এমনকি সর্বশেষ জুন জুলাই 3 সপ্তাহের মধ্যে 1500 মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, যার মধ্যে 130 জনের বেশি শিশু, 20,000 মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তার মানে 6 থেকে 700 লোক সারা জীবনের জন্য আইসাইট হারিয়ে ফেলেছে, তার দৃষ্টি হারিয়েছে। একটা স্বৈরতান্ত্রিক দায়িত্বহীন সরকারকে সরাবার পর এখানে যে রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবার কথা ছিল, তার বদলে এই অনির্দিষ্ট কাল ধরে এই সরকার ক্ষমতায় থেকে তার চাইতো আরেকটা যে আপনার একটা দক্ষিণপন্থী ধর্মীয় ফ্যাসিবাদী রাজনৈতিক প্রবণতাকে সাহায্য করে চলেছে এই সরকার। সেইটার জন্য এই সরকারের পরিণতি ভয়াবহ হতে পারে, এবং তার যদি এখনো সাবধান না হয়, এখনো যদি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে না এগিয়ে নিজের ক্ষমতা প্রলম্বিত করা এবং দক্ষিণপন্থীদের রাজনীতিকে সহযোগিতা করে, আবার আমি বলছি তাদের বিরুদ্ধে ভয়াবহ আন্দোলন সংগ্রাম শুরু হবে। বুঝতে পারছে না তখন জামাত আর শিবির তাদেরকে রক্ষা করতে পারবে না। সরকারের মধ্যে যে আরেক সরকার আছে সেটার ইঙ্গিত আপনি করছিলেন, কিন্তু সব মিলিয়ে আসলে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের দিকে এগিয়ে চলার ব্যাপারে যে কাজগুলো করার দরকার, সেখানে কি কোনো খামতি দেখছেন আপনি সরকার? আমি আমার আগে কিছুদিন আগ পর্যন্ত আমি বলতাম সরকারের ভেতরে সরকার আছে, কিন্তু গত কয়েকদিনের ঘটনার মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে সরকারের ভেতরে সরকার নয়, পুরো সরকারটাই একটা দক্ষিণপন্থী রাজনীতির দখলে চলে গেছে। ফলে পুরো সরকারই দক্ষিণ পন্থাকে, ধর্মাশ্রয়ী রাজনীতিকে প্রশ্রয় দিতে দিতে বা এই প্রশ্রয় দেওয়ার মাধ্যমে নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করছে বলে আমার সন্দেহ তৈরি হচ্ছে। এই ধারণা পরিবর্তনের কারণ কি? এই ধারণা পরিবর্তনের কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, যেই হাদির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর রাজনীতি চলছে, সেই হাদি নিজেই নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য কর্ম করছিলেন। অর্থাৎ হাদির ব্যাপারে সারা দেশের মানুষের যে ন্যায্য দুর্বলতা, সহানুভূতি তৈরি হয়েছে, সেইটা ব্যবহার করছে হাদির চিন্তার বিরুদ্ধে। হাদির চিন্তা 2-3 রকমের। একটা হচ্ছে আলটিমেটলি কি ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি চাইছিলেন, সেই রাষ্ট্র ব্যবস্থা নিঃসন্দেহে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চাইছিলেন, সেখানে আমাদের সঙ্গে তার দ্বিমত আছে। কিন্তু তিনি একই সঙ্গে নির্বাচনের পক্ষে ছিলেন, যেখানে উনি নির্বাচনে নিজেই ক্যাম্পেইন করছিলেন। একই সঙ্গে তিনি বলেছেন যে সংবাদ মাধ্যমগুলিকে ধ্বংস করা নয়, প্রয়োজনে তোমরা বিকল্পটা তৈরি করো। অথচ তারই মৃত্যুকে কেন্দ্র করে, তারই নামে তারা এই অপকর্মগুলি করে, নৈরাজ্য তৈরি করে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করবার চেষ্টা করছে। এইখানে আরেকটা আমার সন্দেহ আছে, এই সন্দেহ দূর করবার দায়িত্ব সরকারের। আওয়ামী লীগ এবং জামাতের তাদের রাজনৈতিক
কৌশল এবং লক্ষ্য মিলে যাচ্ছে। আওয়ামী লীগ নিঃসন্দেহে আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে চায় এবং তাকে ছাড়া হবে না এরকম কথাবার্তা তারা বলছে। একই সঙ্গে জামাতে ইসলামী এবং তার বুদ্ধিজীবীরা ইতিমধ্যে বলতে শুরু করেছে, আর জামাতে ইসলাম তলে তলে কাজ করছে নির্বাচনকে পিছিয়ে দিয়ে আরো সময় নেবার জন্য। তাহলে আওয়ামী লীগ যা চায় দুই ভিন্ন কারণে হলেও জামাতে ইসলাম এবং তার বুদ্ধিজীবীরা এবং কিছু মন্ত্রী এইটাই চাইছে। তাকে এটা অত্যন্ত ছোট্ট সমাজ, কে কার সঙ্গে কখন দেখা করে, কি আলাপ আলোচনা করে, এটা হয়ে যায়। ইউনূস সাহেবের ব্যাপারে মানুষের এখনো পর্যন্ত অনেক মানুষের ধারণা আছে যে তার পলিটিক্যাল নাইটের কারণে হয়তো তিনি বুঝতে পারছেন না, কিন্তু আমরা কিন্তু কয়েক সপ্তাহ পরে এটার মানব না। আমরা তাতে বলছি তার ক্যাবিনেটের ভেতরে দক্ষিণ পন্থায় ভরা, তার ক্যাবিনেটের ভেতরে জামাতের সঙ্গে লিয়াজো করে অপরাপর দক্ষিণ পন্থার সঙ্গে লিয়াজো করে নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করবার চেষ্টার লোকের অভাব নাই। তিনি হয় এটা সূত্র হয় ইনভেস্টিগেশন করে নিজে জানুন, আর যদি উনি নিজে এই ইনভেস্টিগেশন না করেন আমরা বুঝতে হবে যে মূলত মুখে তিনি যে কথাই বলুন না কেন আসল তিনি ওইটার অংশীদার। ফলে এটা বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তরায় হিসেবে যদি সরকার দাঁড়ায়, তার পক্ষে যদি 15 বছর ধরে সংগ্রাম হয়ে থাকে, মানুষ যদি আত্মদান করতে পারে, রাস্তায় গিয়ে প্রতিবাদ বিক্ষোভ করতে পারে, এইটা অচিরেই আবার সেই প্রক্রিয়ার মধ্যে দেশের মানুষ ঢুকবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সরকার যদি দক্ষিণপন্থীদের দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়, তাহলে প্রথম প্রশ্নটা আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার ব্যক্তি জীবন, তার আইডিওলজি, তার কর্ম, তার বন্ধু সমাজ, এগুলা কোনোটাই কি দক্ষিণপন্থী কেন্দ্রিক অতীতে ছিল? একটা মানুষ তো রাতারাতি বদলে যায় না। তারপরেও সে এই বাংলাদেশে ইসলামিক আইডিওলজিকে গণতান্ত্রিক ব্যবস্থার থেকে প্রাধান্য বেশি দিচ্ছে কেন? তার উত্তরটা আমাদের জানা নেই, কিন্তু আমরা সন্দেহ করতে পারি বিকজ of those influential part who appointed him as the head of state. তিনি যদি বলেন তাকে ছাত্ররা নিয়োগ করেছে, কিন্তু আসলে তাকে নিয়োগ করেছে কোনো অদৃশ্য ইন্টেলিজেন্স এজেন্সি। এখন এটা আমরা ধারণা করে নিতেই পারি যে এই শক্তিটাই তাকে যেভাবে চলতে বলছে তিনি চলছেন। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াবে যে একসময় তালেবানদেরকে অস্ত্র এবং টাকা দেওয়া হয়েছিল, আল কায়দাকে অস্ত্র এবং টাকা দেওয়া হয়েছিল, মিডিয়াম বা ভায়াটা ছিল পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই। তাহলে বর্তমানে এই দক্ষিণপন্থী কথাটির সাথে ইসলামিক আইডিওলজির যে সম্পর্ক, বাংলাদেশে একদল মানুষ ইসলামিক শাসন ব্যবস্থা দেখতে চায়, তাহলে একটা সময় কি এদেরকেই শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশে ইসলামিক পন্থার দল বা ভাগ বা উপবিভাগকে লাইমলাইটে নিয়ে আসা হবে? এবং এটি আনার জন্য মূলত ইন্ডিয়া হবে আইএসআই, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স হবে আইএসআই এর এজেন্ট। এই সম্ভাবনা কি আমরা উড়িয়ে দিতে পারি? অর্থাৎ এদেরকে অস্ত্র দিয়ে বাংলাদেশের মধ্যে একটি ফ্যাকশন এবং সেই ফ্যাকশনের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়া হবে। তার বিনিময়ে আমরা দেখব গৃহযুদ্ধ এবং ইসলামিক প্রজাতন্ত্র কায়েম করার জন্য অপর গ্রুপকে ধ্বংস করার একটা নতুন খেলা, যে খেলাটা খেলবে ইউনূসের নিয়োগকর্তারা অদৃশ্য একটি জাল তৈরি করে। হাদির পরে দেখা যাচ্ছে একের পর এক এনসিপি নেতা কে টার্গেট করে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে অথবা আহত করা হচ্ছে। খুব সম্ভবত এটা একটা টার্গেট কিলিং এরই অংশ হওয়া মতো বলে একটি বিষয় মনে হচ্ছে। বৃদ্ধ মোতালেবের অবস্থা এখন কেমন? এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা? রাত্রি এই ঘটনা কিন্তু কিছুক্ষণ আগেরই সোনাডাঙ্গা এলাকার যে বউবাজার নামে একটি জায়গা রয়েছে, সেই বউবাজারের ভেতরে
বসে তাকে গুলি করা হয়েছে, এমনটা কিন্তু প্রত্যক্ষদর্শী বা এখানে আশপাশের সাধারণ মানুষ যারা তারা বলছেন। এবং তারপরে কিন্তু তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই বাজারের ঠিক সামনেই কিন্তু এই যে শ্রমিক নেতা তাকে যাকে গুলি করা হয়েছে তার সেই গাড়িটি কিন্তু এখানে পড়ে রয়েছে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পুলিশ কর্মকর্তারা এবং সাধারণ উৎসুক জনতারা তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে তারা এসে পর্যবেক্ষণ করছেন, এই গাড়িটি পর্যবেক্ষণ করছিলেন। এখানে কিছুক্ষণ আগে প্রায় 11:30টার পরপরই কিন্তু তাকে গুলি করা হয়েছে এবং গুলি করার পরপরই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখানকার যারা পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত ঘটনাটি এখনো পর্যবেক্ষণ করছেন তারা। এখনো পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ কোনো কিছুই তারা জানতে পারেননি। সে বিষয়ে এখানে আমরা দেখছি যে এখানে যিনি রয়েছেন এনসিপির একটি সহযোগী সংগঠন শ্রমিক শক্তি, তিনি খুলনা বিভাগীয় আহ্বায়ক হিসাবে আমরা শুনতে পেরেছি যে তিনি দায়িত্ব পালন করছেন। এখানে কিন্তু আমরা দেখছি যে তার গাড়িটি এখানে পড়ে রয়েছে এবং তিনি কিন্তু তার পাশে ঠিক একটি বাজার, যে বাজারটির নাম বউবাজার, সেই বাজারের ভিতরেই তিনি ছিলেন এবং তারপরে তিনি গুলিবিদ্ধ হন সেই বাজারের ভিতরেই। তারপরে সেখান থেকে কিন্তু তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং